সবাইকে আজকের লাইভ ক্লাসে শুভেচ্ছা। সবাই তাড়াতাড়ি ক্লাসে প্রবেশ করেন। আমাদের সময় খুবই কম, খুব শীঘ্রই পরীক্ষা চলে আসতেছে। সবাই ক্লাসে প্রবেশ করেন। আমাদের ক্লাসের লিঙ্ক হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছে, সবাই সেখান থেকে ক্লাসে প্রবেশ করেন। যারা যারা ক্লাসে প্রবেশ করবেন সবাই একটু হাজিরা দেন। আজকে একটু দেরি হয়ে গেছে, দ্রুত আমরা ক্লাস শুরু করব। গত ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ পিআরবি আমরা পড়েছিলাম। সেখানে আমাদের অশনাক্তকৃত লাশ অর্থাৎ ডেড বডি যদি পাওয়া যায়, সেখানে প্রথমে আঙ্গুলের ছাপ নিতে হবে, 10 আঙ্গুলের। এটা আঙ্গুলের ছাপ নিয়ে এবং ছবি তুলতে হবে, ছবি তুলে সিআইডিতে প্রেরণ করতে হবে। এই আঙ্গুলের ছাপ আপনার সাব ইন্সপেক্টরের নিচে কেউ গ্রহণ করতে পারবে না। শম্ভু দাদা লিখছে আপনার টি শার্টটা অনেক সুন্দর হয়েছে। দাদা, আজকে এই টি শার্টটা কিনেছি আপনাদের আশীর্বাদে আর আমার টাকা দিয়ে। এখন তাহলে আমাদের আঙুলের ছাপ নিতে হবে, ছবি তুলতে হবে, সিআইডিতে প্রেরণ করতে হবে। সাব ইন্সপেক্টর নিচে কেউ পারবে না। ছবি হবে হাফ প্লেট সাইজের, এমনভাবে ছবি তুলতে হবে যেন পুরো বডিটা ক্যাপচার হয় এবং সমস্ত শরীরের দাগ যেন দেখা যায়। আমরা যত ধরনের গ্রেপ্তার, পরোয়ানা সহ বিনা পরোয়ানায় সমস্ত গ্রেপ্তার করব পিআরবি 316, আর জামিন দেওয়া ছেড়ে দেওয়া এগুলো 317। 322 গ্রেপ্তারকৃত ব্যক্তির দেহ তল্লাশি করার পরে যে ধরনের জিনিস পাওয়া যাবে তার একটা তালিকা করে তাকে 1 কপি দিতে হবে, আর এই তালিকাটা কোর্টে প্রেরণ করতে হবে। 323 NER নন এক্সিকিউশন রিপোর্ট কখন দেওয়া হবে? যখন আসামি পলাতক এবং অনেক চেষ্টা করেও তাকে গ্রেপ্তার করা সম্ভব না, তখন কেন তাকে গ্রেপ্তার করা যাচ্ছে না সেই কারণ উল্লেখ করে যে প্রতিবেদনটা দেওয়া হবে সেটা হচ্ছে NER। এটা কে দিবে? যার ওয়ারেন্ট তামিল করার দায়িত্ব যার, তিনি দিবেন। এবং এই NER কখন দিতে হবে সেই তারিখ আদালত নির্ধারণ করে দিবে। আর একটা হচ্ছে NER দেওয়ার পরে, NER দেওয়ার সময় এই যে বা ওয়ারেন্ট ফেরত দেওয়ার সময় আসামির স্থাবর অস্থাবর সম্পত্তির একটা তালিকা করতে হবে, কি কি সম্পত্তি তার আছে। সেখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের স্বাক্ষর অথবা গণ্যমান্য কোনো ব্যক্তির স্বাক্ষর নিয়ে সেটা আদালতে প্রেরণ করতে হবে, যাতে আদালত এই সম্পত্তি প্রয়োগ করে এই লোককে হাজির করতে বাধ্য করতে পারে। 324 রিমান্ড কি বা জিজ্ঞাসাবাদ কি? রিমান্ডের বাংলা হচ্ছে রিমান্ড, পুনঃসমর্পণ। রিমান্ড কেন দেওয়া হয়, কাকে দেওয়া হয়, কে দিতে পারে, কতদিন দিতে পারে? 4টে প্রশ্ন। তাহলে রিমান্ড দেওয়া হয়
তদন্ত যদি 24 ঘন্টার মধ্যে সমাপ্ত না হয় বা সম্পন্ন করা না যায়, তখন 3টে উদ্দেশ্যে আসামিকে অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য, সহযোগী আসামিকে গ্রেপ্তার করার জন্য এবং অপরাধের তথ্য উপাত্ত উদ্ঘাটনের জন্য আমাদের এই রিমান্ড বা পুনঃসমর্পণ ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করলে তিনি দিতে পারেন। সর্বনিম্ন দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের নিচে কেউ এটা পারবে না। একটানা সর্বোচ্চ 15 দিন পর্যন্ত রিমান্ড দেওয়া যাবে। 324 ফৌজদারি 166, 327 প্রত্যেকটা আসামির জন্য কতটুকু জায়গা, আসামির জন্য হাজতখানায় কতটুকু জায়গা থাকতে হবে, প্রত্যেকে কমেন্ট করে অ্যান্সার করেন, দেখি কার মনে আছে। তাহলে আসামি কয়জন আছে এবং কতজনের ভ্যাকান্সি আছে সেটা একটা চার্ট টানাই রাখতে হবে। 328 আসামিকে হাজতে রাখার পূর্বে পরীক্ষা। 328-এর ক, একটা আসামিকে হাজতে রাখার পর তার সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে থানার ওসি স্যারের। আসামিকে হাজতে রাখার পূর্বে পরীক্ষা করতে হবে, জিডিতে নোট দিতে হবে, আসামির কাছ থেকে পরিধেয় বস্ত্র ব্যতীত সকল কিছু নিয়ে যাইতে হবে। তবে মহিলা হইলে চুরি, শঙ্খ, কাজ, এই সকল কিছু, মেকআপ বক্স নেওয়া যাবে না। আর 328-এর ঘোড়ার ঘতে হচ্ছে আত্মহত্যা সহায়ক কোনো কিছু হাজতের মধ্যে বাঁশ, দড়ি, লাঠি রাখা যাবে না। সবাই লিখছেন 36। 36 কি আসলে? 36 ইঞ্চি নাকি 36 মিটার? এমএসটি রিপা আক্তার তিনি লিখছেন 36 বার্গার ফুট। এমএসটি রিপা আক্তার, বর্গ ইংরেজি হচ্ছে স্কয়ার, আর ফুট বানান কি? ফুট বানান কিন্তু FOOD, এটা কিন্তু খাদ্য, এই ফুট না, FOOT, এইটা হচ্ছে ফুট। 36 বর্গ ফুট। মৃদুল বিশ্বাস, শম্ভু দাদা, আপনি অর্ধেক মার্ক পাবেন, কারণ খালি 36 লেখছেন। তাহলে 329-এ এই যখনই হাজতখানায় আসামি রাখবেন, সাথে সাথে একজন প্রহরী ডিউটি রাখবেন, একজন গার্ড কমান্ডার রাখবেন। বদলি হওয়ার সময় কি করবে? আসামি বুঝে নেবেন। এবং হাজতখানার চাবি কার কাছে থাকবে? সবাই অ্যান্সার করেন। আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু পিআরবি পড়ব, অল্পের মধ্যে। সবাই কেউ যাবেন না, সবাই একটু থাকেন। পিআরবি 330 খুবই চমৎকার একটা পিআরবি। হাত করার ব্যবহার, হ্যান্ডকাপ যেটা আমরা বলি, হ্যান্ডকাপ, হ্যান্ডকাপের বাংলা হচ্ছে হাত করা। এই হাত করা হ্যান্ডকাপ আপনি কাকে কাকে পরাইতে পারবেন? রিপা আক্তার ভয়েস দেশে বর্গ ফুট, আসছে বার্গার ফুট। আমার কোনো দোষ নাই, বুঝছি, এরকমই কিছু একটা হয়েছে। একটা হ্যান্ডকাপ আপনি এএসআই বা এসআই, আসামি গ্রেপ্তার করতে গেছেন বা আসামি এসকর্ট যাচ্ছেন, যেভাবে হোক, একটা হ্যান্ডকাপ কখন কখন কাকে কাকে পরানো যাবে, কাকে কাকে পরানো যাবে না, এই বিষয়টা আমাদের পিআরবি 330 বলে দিচ্ছে। চাইলে কি যে কাউকে আপনি হ্যান্ডকাপ পরাতে পারবেন? নো। তাহলে কোনো গ্রেপ্তারকৃত ব্যক্তি হোক, অর্থাৎ যাকে আপনি গ্রেপ্তার করছেন, বা কোনো আসামি হোক, অথবা বন্দি, থানা থেকে কোর্টে নিচ্ছেন, কোর্ট থেকে
জেলখানায় নিচ্ছেন, যেভাবেই হোক পলায়ন প্রতিরোধে, অর্থাৎ পালাইতে যাতে না পারে এইটা প্রতিরোধে যতটুকু প্রয়োজন তার বেশি নিয়ন্ত্রণ আরোপ করা যাবে না। ঠিক যতটুকু প্রয়োজন। এই হাজতখানার চাবি কার কাছে থাকবে? সবাই অ্যান্সার করেন। তাহলে যতটুকু, তাহলে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না। ফৌজদারি কার্যবিধি 50 ধারা, 50-এর সাথে PRB 330। তাহলে একটা আসামিকে মতো আপনি এক জায়গায় ধরতে গেছেন, তাহলে ঘটনাস্থল থেকে থানায় আসার সময়, আবার থানা থেকে কোর্টে নিয়ে যাওয়ার সময়, আবার কোর্ট থেকে থানায় নিয়ে আসার সময়, এই 3 সময় আপনি কি করতে পারবেন না, তার পলায়ন প্রতিরোধের জন্য যতটুকু প্রয়োজন তার অধিক নিয়ন্ত্রণ করতে পারবেন না। প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না। ফৌজদারি 50, PRB 330। এখন এই হাতকড়া পরানোটা, এটা কিন্তু একটা অমর্যাদাকর বিষয়, একটা সম্মানহানি। এটা কিন্তু মনে করেন একজন প্রাইমারির মাস্টার, তার স্ত্রী তার বিরুদ্ধে যৌতুক মামলা করছে। এখন প্রাইমারির হেডমাস্টারকে আপনি কি যাইয়ে কি হাতকড়া পরাই আনবেন, নাকি এমনিতেই যাই বলবেন আপনার নামে মামলা হয়েছে, আমাদের সাথে চলেন? তাহলে আজকে জেনে রাখেন, মহিলা, যে কোনো মহিলা, অতি বৃদ্ধ বা অথবা শিশু বা অল্প বয়স্ক, এদেরকে হাতকড়া পরানো যাবে না। নিচের কোন কোন ব্যক্তিকে হাতকড়া পরানো যাবে না? মহিলা, অতিবৃদ্ধ অথবা শিশু, এই 3 শ্রেণীর ব্যক্তিকে হাতকড়া পরানো যাবে না। আবার কোনো সাক্ষীকে যখন আপনি ধরে নিয়ে আসবেন আদালতে হাজির করার জন্য, তাই সাক্ষীকেও কিন্তু ফৌজদারি 171 ধারা অনুযায়ী সাক্ষীকে যখন গ্রেপ্তার করে আনবেন, সাক্ষীকেও কিন্তু হাতকড়া পরানো যাবে না। জামিনযোগ্য মামলা বা অপরাধ, এই ধরনের অপরাধীরা যদি আক্রমণাত্মক না হয়, নর্মালি যাই যে হেডমাস্টারের বিরুদ্ধে তার স্ত্রী যৌতুক মামলা করছে, তাহলে এটা কি জামিনযোগ্য মামলা, জামিনযোগ্য অপরাধ। তো মাস্টার যদি শান্তশিষ্ট হয় তাহলে তাকে হাতকড়া পরাতে পারবেন না। তাহলে কাকে কাকে? মহিলাকে হাতকড়া পরানোর দরকার নাই, অতি বৃদ্ধ, একদম বৃদ্ধ, ওল্ড, আর হচ্ছে শিশু, এদেরকে হাতকড়া পরানো যাবে না। শিশু আইনের 44, এটা আমরা পরবর্তীতে পড়ব। আর সাক্ষীদেরকে যদি গ্রেপ্তার করেন, সাক্ষীদেরকেও হাতকড়া পরানো যাবে না। আর জামিনযোগ্য অপরাধীদের যদি আক্রমণাত্মক না হয় তাদেরকেও হাতকড়া পরানো যাবে না। এখন 2 জন ব্যক্তিকে যদি হাতকড়া পরাতে হয়, একজনের ডান হাতের সাথে আর একজনের বাম হাতের সাথে হাতকড়া লাগাইতে হবে। কোনোভাবেই একসাথে 2 জনের অধিক ব্যক্তিকে হাতকড়া লাগানো যাবে না। 2 জনের যদি অধিক হয় আসামি, তাহলে কোনোভাবেই একত্রে হাতকড়া লাগানো যাবে না, 3 জনের একসাথে মিশাইয়ে লাগানো যাবে না। সর্বোচ্চ 2 জনকে একত্রে হাতকড়া লাগানো যাবে, তাদের একজনের ডান হাতের সাথে একজনের বাম হাতের সাথে। আবার মনে করেন যে ক্ষেত্রে হাতকড়া পাওয়া যাচ্ছে না, সেখানে আপনি দড়ি বা রশি বা কাপড় ব্যবহার করতে পারবেন। কোনো জলপথে অথবা সড়ক পথে যখন বন্দীদেরকে অর্থাৎ আসামিদেরকে আনা নেওয়া করবেন, তখন তাদের হাতকড়া কিন্তু খুলে দিতে হবে। আপনি লঞ্চে করে আসামি নিয়ে যাচ্ছেন, নিয়ম কিন্তু আপনার তখন হাতকড়া খুলে দেওয়া।
বাসে করে যাচ্ছেন, হাতকড়া খুলে দিতে হবে, তবে সতর্কতা অবলম্বন করতে হবে। হাতকড়ার যত্ন করতে হবে, এটা যদি ভেঙে যায় তাহলে মেরামত করতে হবে। এই হচ্ছে হাতকড়া ব্যবহারের আদ্যপ্রান্ত। তাহলে হাতকড়া ব্যবহারের সময় প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না। মহিলাদেরকে, অতিবৃদ্ধ শিশুদেরকে হাতকড়া লাগানোর দরকার নাই। সাক্ষীদেরকে গ্রেপ্তার করলে তাদেরকেও হাতকড়া লাগানোর দরকার নাই। জামিনযোগ্য অপরাধ যারা করছে তাদেরকে, তারা যদি আক্রমণাত্মক না হয়, শান্তশিষ্ট হয়, তাহলে হাতকড়া লাগানোর প্রয়োজন নাই। একত্রে দুইজনার বেশি আসামিকে হাতকড়া লাগানো যাবে না। একজনের ডান হাতের সাথে একজনের বাম হাতের সাথে লাগাতে হবে। জলপথে অথবা স্থলপথে যাওয়ার সময় হাতকড়া খুলে দিতে হবে, তবে সতর্কতা অবলম্বন করতে হবে। পিআরবি ৩৩০, ফৌজদারি কার্যবিধি 50 ধারা, শিশু আইনের 44 ধারা। পিআরবি ৩৩০। তাহলে আইনগুলা কিভাবে লিখতে হয় বলেন তো? সবার শেষে যাবে পিআরবি। তাহলে ফৌজদারি কার্যবিধি 50, শিশু আইন 44, পিআরবি ৩৩০, হাতকড়ার ব্যবহার, ইউজ অফ হ্যান্ডকাপ, হাতকড়ার ব্যবহার ৩৩০। আশা করি সবাই বুঝতে পারছেন। এবারে পড়ব ৩৩৩, ৩৩৩, ৩৩৩। প্রথমেও ৩, মাঝখানেও ৩, শেষেও ৩। ৩৩৩-এ বলছে আদালতে যাদেরকে বন্দীদেরকে প্রেরণ করা হবে, আসামিদের গ্রেপ্তার করছেন, এখন থানা থেকে তাদেরকে আদালতে যে চালান দিয়ে যে প্রেরণ করা হয়, প্রেরণের সময় তাদের খাওয়ার খরচ, যাওয়ার খরচ, চোরাইমাল পরিবহনের খরচ, খোরাকি, ভ্রমণ, চোরাইমাল পরিবহনের খরচ। ৩৩৩-এর প্রথমেও ৩, মাঝখানেও ৩, শেষে ৩। তাহলে 3টে অপশন। আপনি যখন থানা থেকে আসামি কোর্টে হাজির করতে নিয়ে যাবেন, তখন তাদের যে এই যে যাওয়ার খরচটা, তাদের যে খাওয়ার খরচটা, এবং যে চোরাইমাল উদ্ধার হবে সেই চোরাইমাল যে পরিবহনের খরচটা, এই 3টা খরচ জেলা ম্যাজিস্ট্রেট বা ডিসি স্যার দিবেন। তাহলে আসামি বা বন্দীদের যাওয়ার খরচ, খাওয়ার খরচ, চোরাইমাল পরিবহনের খরচ কে দিবেন? জেলা ম্যাজিস্ট্রেট বা ডিসি স্যার এইটা প্রদান করবেন। প্রত্যেক মাসের শেষে থানার ওসি স্যার সারা মাসে এই খাতে কত খরচ হয়েছে তার একটা বিস্তারিত বিল তৈরি করবে, সাবমিট করবে, এসপি অফিসে পাঠাবেন। সে এসপি অফিসের মাধ্যমে ডিসি অফিসে গেলে সেখান থেকে এই বিলটা পাওয়া যাবে। তাহলে ৩৩৩, থানা হতে কোর্টে প্রেরণের সময় আসামিদের ভ্রমণের খরচ, খাওয়ার খরচ এবং চোরাইমাল পরিবহনের খরচ জেলা ম্যাজিস্ট্রেট বা ডিসি স্যার প্রদান করবেন। সবাই কি বুঝতে পারলেন? ৩৩৩ পিআরবি। থানা থেকে আমরা যে থানায় যে আসামিগুলা গ্রেপ্তার করে রাখি, এগুলা করি কি আমরা? ২৪ ঘন্টার মধ্যে কি করি আমরা? কোর্টে প্রেরণ করি না? এই যে কোর্টে যে আপনি প্রেরণ করবেন, এই আসামিটার যে নেবেন, আসামিটা নেলে যে গাড়ি ভাড়া লাগবে, ও যে খাবার খাবে পথে মাঝখানে, তারপর
ও আসামি ধরার সময় যে চোরাই মালগুলো উদ্ধার করছে, এই মালামাল মনে করেন বস্তা ভর্তি মালামাল, এগুলো তো আলাদা গাড়িতে খরচ দিয়ে নেওয়া লাগবে। তাহলে যাওয়ার খরচ, খাওয়ার খরচ এবং চোরাই মাল পরিবহনের খরচ, এই যে ভাড়াটা, গাড়ি ভাড়াটা আসবে কোথা থেকে? এই গাড়ি ভাড়াটা ডিসি স্যার দিবেন। আপনি দেবেন? আপনি এসআই ধ্রুবরাজ, আপনি কি দেবেন? আসামি কোর্টে নেবেন, সেই খরচ আপনি দেবেন? আসামি মাঝখানে কবে আমার খিদে লাগছে, ওই যে পোলট্রির মাংস দিয়ে ভাত খাবে, এই খরচ কে দেবে? শম্ভু দাদা আপনি দেবেন? তারপর তার কাছ থেকে চোরাই মাল উদ্ধার হয়েছে, 2 বস্তা চোরাই মাল। তাহলে এই চোরাই মাল যে নিয়ে যাচ্ছেন অটো রিজার্ভ করে, সেই অটো ভাড়া কে দেবে? সেইটা বলছে এই 3টা খরচ জেলা ম্যাজিস্ট্রেট বা ডিসি স্যার প্রদান করবে। পিআরবি 336 সার্ভাইলেন্স, নিরীক্ষণ বা নজরদারি বা চোখে চোখে রাখা। চোখে চোখে রাখা, পুলিশ চোখে চোখে রাখবে বা খেয়াল রাখবে, নজরদারিতে রাখবে। পুলিশ কাকে নজরদারিতে রাখবে বলেন তো? কোনো ভালো মানুষকে নাকি কোনো অপরাধীকে? অবশ্যই অপরাধীকে। তাহলে এই অপরাধী কেমন অপরাধী? কিছু কিছু লোক আছে অপরাধী কয়েক প্রকার। কিছু কিছু লোক আছে জেল খেটে বের হয়েছে, অর্থাৎ অপরাধ করছিল, দণ্ড ভোগ করে এলাকায় এখন ঘুরতেছে। আবার কিছু লোক আছে অপরাধ করছে একটা পার্টির সাথে, কিন্তু অন্য পার্টি ধরা খাই গেছে, সে ধরা খায় নাই, কিন্তু সে অপরাধ করছে, অর্থাৎ অপরাধীর পার্টির সাথে উনি প্রায় অপরাধ করে, এখনো ধরা খায় নাই, সন্দেহভাজন। কিছু কিছু আছে ভবঘুরে, কিছু কিছু আছে অভ্যস্ত। এই যত ধরনের অপরাধীরা আছে থানা এলাকায়, যত ধরনের অপরাধীরা আছে, প্রত্যেক থানার ওসি স্যার তার থানা এলাকায় যত অপরাধী আছে তাদেরকে নজরদারিতে রাখবেন। তারা কি করে, কোথায় কি গতিবিধি কি করে। এখন ওসি স্যার একজন মানুষ, সে কি তার থানার সকল অপরাধীদের নজরদারিতে রাখতে পারবে? পারবে না। তাহলে তিনি কি সাব ইন্সপেক্টর নিয়োগ করবেন, এএসআই নিয়োগ করবেন, দরকার হলে কনস্টেবলকেও নিয়োগ করবেন। তাহলে 337-এ বলছে নিরীক্ষণ বা নজরদারি বা চোখে চোখে রাখা। তাহলে কোন শ্রেণীর লোককে চোখে চোখে রাখতে হবে এই নির্দেশনা কে দিবে? পুলিশ সুপার স্যার দিবেন। কোন শ্রেণীর ব্যক্তিদেরকে নজরদারিতে রাখতে হবে এই নির্দেশ নিচের কোন পদের অফিসার দিতে পারেন? থানার ওসি, পুলিশ সুপার, মামলার আইও, অথবা মারিয়ার শ্বশুর। তাহলে থানার ওসি না, কিন্তু পুলিশ সুপার। নজরদারিতে কাকে কাকে রাখতে হবে সেগুলা পুলিশ সুপার স্যার দিবেন না। 333-এর সাথে ফৌজদারি আসবে না। 333-এর শেষে 3, তাই তিনটা বিষয়ের খরচ ডিসি স্যার দিবেন, এতটুকু জেনে রাখেন। একটা এমসিকিউ হইল, থানা হতে কোর্টে প্রেরণের সময় আসামি বা বন্দির খরচ কে বহন করবে বা কে প্রদান করবে? এসপি স্যার, ওসি স্যার, ডিসি স্যার, কোনোটি নয়। তখন কিন্তু এই ডিসি স্যার বা জেলা ম্যাজিস্ট্রেট স্যার আপনার দিতে হবে, জেনে রাখেন। 337 নজরদারি।
কাকে কাকে নজরদারিতে রাখতে হবে এই নির্দেশনা এসপি স্যার দিবেন। তো যারা যেসব ব্যক্তি বিগত 5 বছরের মধ্যে কোনো ডাকাতি করছে, সিঁদুর চুরি করছে, অপহরণ করছে, ধর্ষণ করছে, জাল নোট তৈরি করছে, চোরাচালানের সাথে যুক্ত ছিল, এরা অনেকে আছে দণ্ডিত হয়েছে অথবা দণ্ডভোগের পরে একটা জেল খাটা শেষ, তারপর তাদের প্রতি নজরদারি রাখতে হবে। আর কিছু লোক আছে অপরাধের সাথে জড়িত বলে সন্দেহ হয়, এই 2 শ্রেণীর লোকের নজরদারি রাখতে হবে। পিআরবি 337। নজরদারির আদেশ কে দিতে পারেন? পুলিশ সুপার নজরদারির আদেশ দিতে পারেন। ভালো করে মনে রাখবেন, নজরদারির আদেশ কে দিতে পারেন? পুলিশ সুপার নজরদারির আদেশ দিতে পারেন। 341 খুবই গুরুত্বপূর্ণ একটা পিআরবি, এটা প্রশ্ন আসার মতো, 1 বছরের প্রশ্ন আসছিল। এই যে নজরদারি আপনি করবেন, নজরদারি কে করবে? পুলিশ করবে। এই নজরদারি করার সময় পুলিশের কাজটা কি হবে, পুলিশের কর্তব্যটা কি হবে? আপনাকে বলা হইল যে রহিম নামক একজন আসামি খুবই দুর্ধর্ষ, কেবল জেল খেটে বেরোইছে, 2টা মার্ডার করে তারপর জেল খেটে বেরোইছে, তার প্রতি খেয়াল রাখতে হবে। বিরুদ্ধ পার্টির প্রতি তার ক্ষোভ, যে কোনো সময় তাদের ক্ষতি করতে পারে। অথবা ডাকাত একজন, আপনি কি করলেন? তার বাড়ির আশেপাশে খেয়াল রাখতেছেন, হ্যাঁ, কখনো রাস্তার সামনে, ঘরের সামনে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখেন কি করতেছে ও। আবার কখনো রাত্রবেলা একটু খেয়াল রাখেন, আবার দিনের বেলা, হঠাৎ দুপুরবেলা আপনি তার কি করলেন? বাড়ির উঠান দিয়ে পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ তার স্ত্রী গোসল করতেছে, আপনি গোপনে ভিডিও ধারণ করে সেইটা অনলাইনে ছেড়ে দিলেন। এই নজরদারি এরকম করবেন নাকি আপনার স্পেসিফিক নজরদারির আসলে দায়িত্ব কর্তব্যটা কি? শম্ভু দাদা, আপনি অ্যান্সার করেন। কোনো ব্যক্তি যদি অন্য কোনো, মনে করেন একজন মহিলার গোপন ভিডিও ধারণ করে সেটা অনলাইনে যদি ভাইরাল করে দেয়, তাহলে কোন আইনের কত ধারায় তার বিরুদ্ধে মামলা হবে? তিনশো 41 পিআরবিটা একটু মনোযোগ দিয়ে শোনেন। যে পুলিশ অফিসার নজরদারি করবে তার কর্তব্যটা কি? তাহলে মাঝে মধ্যে, তবে 1 মাসের কম নয়, এরূপ ব্যবধানে স্থানীয়ভাবে তদন্ত করতে হবে। প্রতি 1 মাসে অন্তত একবার তদন্ত করতে হবে। অর্থাৎ যে লোকের জন্য আপনার নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে, প্রতি 1 মাসে অন্তত একবার তার সম্পর্কে তদন্ত করতে হবে। তিনি এই মুহূর্তে কি করতেছে, কোথায় যাচ্ছে না কি করছে, 1 মাসে একবার, কমপক্ষে একবার। এই তদন্তটা সাব ইন্সপেক্টর করবে। তবে সাব ইন্সপেক্টর যদি না পাওয়া যায় বা ব্যস্ত থাকে, তাহলে এএসআই বা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, তাকেও নিয়োগ করা যাবে। তবে এএসআইকে যদি এই নজরদারির দায়িত্ব দেওয়া হয়, তাহলে সেটা জিডিতে নোট করতে হবে। প্রতি 1 মাসে অন্তত একবার তদন্ত করতে হবে। তদন্তটা সাব ইন্সপেক্টর করবে। সাব ইন্সপেক্টর না পাওয়া গেলে এএসআই করবে। তবে এএসআইকে দায়িত্ব দিলে অবশ্যই জিডিতে নোট দিতে হবে। আপনাদের কাছে, যাদের কাছে এরকম পিআরবি বইটা আছে, আমি যখন পড়াবো তখন এই পিআরবি বিধিটা আপনি বের করবেন। বের করে আমি যে গুরুত্বপূর্ণগুলো বলি, এরকম একটা হাইলাইটার দিয়ে ওইটা একটু মার্ক করে রাখবেন। আপনারা কিছুই করেন না, পরীক্ষার রেজাল্ট ওইরকম হবে।
এসপি স্যার নজরদারির আদেশ দিবেন 337, 37, 341 এমএসটি রিপা আক্তার পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 8-এর 3 ধারা, মৃদুল বিশ্বাস শম্ভু দাদা পর্নোগ্রাফি আইনের 8-এর 3 ধারা। চমৎকার, আপনারা দুজনেই পারছেন। তবে শম্ভু দাদা আপনি ভুলে গেছেন পর্নোগ্রাফি আইন কথার মাঝে আর একটা কথা আছে, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন। এমএসটি রিপা আক্তারের লেখাটা ঠিক আছে, রিপা আক্তার খুবই ব্রিলিয়ান্ট, সে সঠিক অ্যান্সার করেছে, দাদাও সঠিক অ্যান্সার করেছেন। এগুলো আমরা সামনে মাইনর অ্যাক্টস পড়াবো, তখন পারবো। এটা একটা অতিরিক্ত প্রশ্ন ছিল। পিআরবি 341 মুখস্থ করেন। নজরদারি যে পুলিশ করবে তার কর্তব্য কি? মাঝে মধ্যে অর্থাৎ প্রতি মাসে অন্তত একবার যাকে নজরদারি করতেছে তার সম্পর্কে প্রতি মাসে অন্তত একবার স্থানীয়ভাবে তদন্ত করতে হবে। এই তদন্ত এসআই করবে, এসআই না পাওয়া গেলে এএসআইকে দায়িত্ব দেওয়া যাবে, তবে সেটা জিডিতে নোট দিতে হবে। তাহলে কোনো ডাকাত, পকেটমার, সন্দেহভাজন অপরাধী, এই ধরনের চোর, ডাকাত, দস্যু, এদের প্রতি বেশি নজর রাখতে হবে তারা রাতে বাড়িতে থাকে কিনা। এখন একটা থানায় তো পুলিশ কম, তাই সবসময় কি পুলিশেরা যাইয়ে গ্রামে গ্রামে নজরদারি রাখতে পারবে? এই জন্য কি করবে, মাঝে মাঝে সংবাদদাতা নিয়োগ করতে হবে, অর্থাৎ সোর্স নিয়োগ করতে হবে, মাঝে মাঝে সোর্স নিয়োগ করতে হবে এদের সম্পর্কে খোঁজখবর রাখার জন্য। এখন এই সোর্সকে তো টাকা দিতে হবে, এই টাকা কি শম্ভু দাদা আপনি দিবেন? ধ্রুবরাজ আপনি দিবেন? আপনার থানা এলাকা থেকে আপনার যে বিট এলাকা ইনওয়ান অনেক দূরে প্রত্যন্ত অঞ্চলে, তো সেইখানে একটা আসামি, বড় একটা আসামি কেবল জেল খেটে বের হয়েছে, তার প্রতি নজরদারি রাখার জন্য এসপি স্যার আপনাকে নিয়োগ করছে। আপনি তো প্রতিদিন যেতে পারেন না, আপনি একজন সোর্স নিয়োগ করছেন। এই সোর্সের টাকা, তাকে তো টাকা দিতে হবে, টাকা দিয়ে পালতে হবে। এই সোর্সের টাকাটা কে দিবেন? এই সোর্সের টাকাটা পুলিশ সুপার স্যার দিবেন, তার গ্রান্ট ফর সিক্রেট সার্ভিস। গ্রান্ট ফর সিক্রেট সার্ভিস সেই খাত থেকে এই যে সংবাদদাতার খরচটা তিনি দিবেন, পুলিশ সুপার স্যার। আর নজরদারির ক্ষেত্রে বিশেষ করে ফেরিঘাট, তারপরে সরাইখানা, লঞ্চঘাট, এইসব জায়গায় এসআইকে দিয়ে, এএসআই দিয়ে অথবা কনস্টেবলকে দিয়ে কি করতে হবে, নজরদারি রাখতে হবে, এবং তাদের কাজ হবে পুলিশ সুপার স্যারের নির্দেশ অনুযায়ী ঠিকভাবে নজরদারি বা নিরীক্ষণ বা চোখে চোখে আসামিকে রাখা বা অপরাধীকে চোখে চোখে রাখা, তার গতিবিধি পর্যবেক্ষণ করা, তার কাজকর্ম পর্যবেক্ষণ করা। তাহলে নজরদারির কর্তব্য কি? নজরদারি করার সময় পুলিশের এক হচ্ছে প্রতি মাসে অন্তত একবার স্থানীয়ভাবে তদন্ত করতে হবে। তদন্ত এসআই করবে, এসআই না পাওয়া গেলে এএসআই করবে, তবে সেটা জিডিতে নোট দিতে হবে। তাহলে কার, চোর, ডাকাত, দস্যু, পকেটমার, এই সেই যারা অপরাধী, তাদের প্রতি নজরদারি রাখতে হবে। এই নজরদারি রাখার জন্য মাঝে মাঝে যদি সোর্স নিয়োগ করতে হয় বা সংবাদদাতা নিয়োগ করতে হয়, সেই সংবাদদাতার খরচ বা ব্যয়ভার সেটা পুলিশ সুপার স্যার গ্রান্ট ফর সিক্রেট সার্ভিস থেকে
তাকে প্রদান করবে এবং লঞ্চঘাট, সরাইখানা, তারপর স্টিমার ঘাট, ফেরি ঘাট এইসব জায়গায় বেশি করে নজরদারি করতে হবে। 341 আশা করি পারবেন। আজকের ক্লাসের মোস্ট ইম্পর্টেন্ট পিআরবি 343 আর 344-এর ক, এ রোল এবং বি রোল। এ রোল বি রোল আপনাকে খুব খুব ভালো করে শিখতে হবে। এ রোল কোনটা আর বি রোল কোনটা। এ বি সি ডিতে এ হচ্ছে আগে, তাই এ রোল আগে, পিআরবি 343, আর বি হচ্ছে পরে, তাই বি রোল হচ্ছে 344-এর ক। এ রোল মানে হচ্ছে দুশ্চরিত্র লোকদের একটা তালিকা ক, এটাকে ইংরেজিতে বলবে এ রোল, আর বাংলায় বলবে ক তালিকা। এ মানে ক, রোল মানে তালিকা। ভালো লোকের তালিকা না, কিন্তু দুশ্চরিত্র লোকদের তালিকা তৈরি করা হবে। তাহলে এ রোলটা কি? থানার ওসি যখন জানতে পারে তার থানার একজন বদমাইশ বা দুষ্ট চরিত্র বা অপরাধী অন্য থানা এলাকায় গেছে, থানার ওসি স্যার যখন জানতে পারে তার থানার একজন থানার ওসি স্যার যখন জানতে পারে তার থানা এলাকার একজন অভ্যাসগত অপরাধী অন্য থানা এলাকায় গিয়েছে, মানে এতদিন এই থানায় ছিল, এখন অন্য থানায় যাই বসবাস শুরু করছে, তখন অথবা বসবাস করতে যাচ্ছে, মানে অন্য থানায় যাইয়ে বসবাস শুরু করতে যাচ্ছে, তখন এই ওসি স্যার এই অপরাধীর যে নাম ঠিকানা একটা দুশ্চরিত্র তালিকা বা অসৎ চরিত্রের লোকের তালিকা ক বা এরোল পূরণ করবেন, প্রস্তুত করবেন। প্রস্তুত করে তিনি যে থানায় গিয়েছে সেই থানার ওসি স্যার বরাবর প্রেরণ করবেন। এইটা হচ্ছে এরোল। তাহলে এরোলটা কে পাঠায়? থানার ওসি স্যার যখন জানতে পারেন তার থানা এলাকার কোনো একটা অপরাধী অন্য থানায় যাইয়া বসবাস শুরু করছে বা অন্য থানায় যাচ্ছে, তখন এই যে অনেক সময় আমাদের মেলেঙ্কারি পোস্টিং করে, এই পুলিশের মধ্যে যারা মেলেঙ্কারদের পোস্টিং করে দেওয়া হয়। পোস্টিং করে দেওয়ার সময় পোস্টিং হওয়ার পরে তখন যে ইউনিট থেকে পোস্টিং হয়েছে বোঝেন, সেই ইউনিটের ইউনিট ইনচার্জ, এসপি স্যার, ডিআইজি স্যার যেই হন, তিনি কিন্তু এই মেলেঙ্কার যে জেলায় যাবে সেই জেলায় কিন্তু ফোন করে বলে দেয় যে বন্ধু তোমার জেলায় কিন্তু একটা মেলেঙ্কার আমি পাঠাইছি, অথবা তোমার জেলায় কিন্তু একটা মেলেঙ্কার যাচ্ছে, শীঘ্রই তোমার জেলায় যাচ্ছে, অথবা গতকাল কিন্তু তোমার জেলায় যে একটা লোক জয়েন করছে ও কিন্তু মেলেঙ্কার। এই যে জানাই দেওয়া, কে জানাই দেয়? যে ইউনিটে ছিল সেই ইউনিটের ইনচার্জ। তাহলে যে থানা এলাকায় ছিল সেই থানার ওসি স্যার যে থানা এলাকায় গেছে অপরাধীটা, সেই থানার ওসি স্যারকে একটা তালিকা তৈরি করে পাঠাবে জানানোর জন্য যে এই লোক কিন্তু মেলেঙ্কার বা অপরাধী। তাহলে থানার ওসি স্যার যখন জানতে পারেন তার থানার একজন অভ্যাসগত অপরাধী অন্য কোনো থানায়, অথবা সাজাপ্রাপ্ত অপরাধী, অথবা অসৎ চরিত্রের একজন লোক অন্য থানায় গমন করছে বা গমন করতে যাচ্ছে, তাহলে সেই থানার ওসি স্যার বরাবর
একটা দুশ্চরিত্র বা অসৎ চরিত্রের তালিকা এ বা ক পূরণ করে তার বরাবর প্রেরণ করবে। তাহলে পুলিশের চিঠিপত্র কিভাবে যায় বলেন তো? ডাকযোগে প্রেরণ করা হবে। এরোল কিভাবে প্রেরণ করা হবে? ডাকযোগে প্রেরণ করা হবে। এখন এই লোক কোন থানায় গেছে সেটা যদি জানা যায় তাহলে সেই থানার ওসি বরাবর দিতে হবে। আর যদি না জানা যায় কোন থানায় গেছে তাহলে বাংলাদেশের সকল থানায় এই মেলেঙ্কারের চিঠিটা বাংলাদেশের সকল থানায় পৌঁছে দেওয়া হবে। তাহলে এই অসৎ চরিত্রের লোকটি যে থানায় গিয়েছে সেটা যদি জানা যায় তাহলে সেই থানার ওসি বরাবর এরোল প্রেরণ করতে হবে। আর যদি না জানা যায় কোথায় গিয়েছে, এক্স্যাক্টলি কোথায় কোন থানায় গেছে, তাহলে বাংলাদেশের সকল থানায় এরোল প্রেরণ করতে হবে। এখন এরোল পাঠাই দিলাম, পাঠানোর পরে যে থানার ওসি এই এরোলটা রিসিভ করবে তিনি এরোল পাওয়ার 7 দিন অতিবাহিত হওয়ার পরেও যদি এই লোকের খোঁজ না পায় তাহলে তিনি আবার এই এরোল ফেরত দিবেন, যে আমার থানা এলাকায় নাই, এইভাবে লিখে ফেরত দিবেন। এরোলটা কি এক থানার ওসি আর এক থানার ওসি স্যারকে জানায় বা একটা তালিকা পাঠায়। যদি নির্দিষ্ট থানা না জানা যায় তাহলে বাংলাদেশের সকল থানায় প্রেরণ করতে হবে। এরোল পাওয়ার পর 7 দিন অতিবাহিত হওয়ার পরেও যদি এই অপরাধীকে খুঁজে না পায় তাহলে এরোলটা ফেরত দিতে হবে। তাহলে বিরোলটা কি? বিরোলটা হবে উল্টা। এই মেলেঙ্কার যে জেলায় যাইয়া জয়েন করছে সেই জেলার এসপি স্যার এই মেলেঙ্কারের নাম ঠিকানা উল্লেখ করে আগে যে ইউনিটে ছিল সেই ইউনিটে ফোন করবে যে এই যে লোকটা তোমার ইউনিট থেকে আসছে, এ কি ভালো না মন্দ। এরোলটা হচ্ছে যে থানায় ছিল সে ফোন করে বলছে, এবার বিরোলটা হচ্ছে যে থানায় গেছে সেই থানার ওসি স্যার বলবে। তাহলে আমরা বিরোলটা শিখি 344-এর ষঠাইপেন ক। এখন থানার ওসি স্যার যখন জানতে পারেন যে তার থানা এলাকায় কোনো একজন সন্দেহভাজন লোকের আগমন ঘটেছে, অর্থাৎ তার থানা এলাকায় এমন একটা লোককে ঘুরতে দেখা যাচ্ছে যার গতিবিধি সন্দেহজনক, তাহলে এই লোক যে থানা থেকে আসছে সেই থানার ওসি স্যার বরাবর এই লোকের নাম ঠিকানা পূরণ করে, অর্থাৎ অসৎ চরিত্রের তালিকা বি বা বিরোল পূরণ করে সেই থানার ওসি বরাবর প্রেরণ করবেন, যেন ওই থানার ওসি স্যার এর আসল চরিত্র সম্পর্কে লিখে আবার প্রতিবেদন দিতে পারে। থানার ওসি স্যার যখন জানতে পারেন তার থানা এলাকায় একজন সন্দেহভাজন লোকের আগমন ঘটেছে, জানার পর ওই লোকের কাছে গিয়ে ওর নাম ঠিকানা লিখবে, লিখে এই বিরোল পূরণ করে ও যে থানা থেকে এসেছে সেই থানার ওসি স্যার বরাবর এই বিরোলটা প্রেরণ করবে। তাহলে এরোলে কিন্তু মানুষটা হাজির নাই, বডি নাই, কিন্তু বিরোলে কিন্তু মানুষটাকে দেখা যাচ্ছে। এরোলে বডি নাই, বিরোলে হচ্ছে বডি আছে। এরোলে যদি কোন থানায় গেছে এটা যদি না জানা থাকে তাহলে বাংলাদেশের সকল থানায় কিন্তু এরোল প্রেরণ করতে হয়, কিন্তু
বিরলে যেহেতু মানুষটাকে দেখা যাচ্ছে, তাই ও যে থানা থেকে আসছে শুধুমাত্র স্পেসিফিক সেই থানায় বিরল প্রেরণ করতে হবে। বিরলে যদি নাম ঠিকানা সঠিক পাওয়া যায় তাহলে তাকে জামিনে ছেড়ে দিতে হবে 57(2), আর যদি সঠিক না পাওয়া যায় তাহলে কারাগারে প্রেরণ করতে হবে, আদালতে প্রেরণ করতে হবে ফৌজদারি 57(3). তাহলে এরোল বিরল আবার বোঝার চেষ্টা করেন। এরোলটা হচ্ছে আপনি ওসি, আপনার থানার একটা অপরাধী লোক অন্য থানায় গিয়েছে, এইটা আপনি জানতে পারছেন। তখন অন্য থানার ওসি স্যারকে জানাই দেবেন যে বন্ধু, তোমার থানা এলাকায় কিন্তু এরকম একটা খারাপ লোক কিন্তু তোমার থানা এলাকায় যাইয়ে এখন থেকে বসবাস শুরু করছে। ও এতদিন আমার এখানে ছিল, আমি কিন্তু খেয়াল রাখছি, তেমন কিছু একটা ঘটাইতে পারে নাই, এখন থেকে কিন্তু তোমার থানা এলাকায় গেছে, খেয়াল রাখবা। তাহলে থানার ওসি যখন জানতে পারে তার থানা এলাকার একটা অপরাধী অন্য থানায় গিয়েছে, তখন যে থানায় গিয়েছে সেই থানার ওসিকে এই এরোল পূরণ করে ডাকযোগে পাঠাই দেবে। সেই থানার ওসি স্যার এইটা পাওয়ার পর যদি 7 দিন অতিবাহিত হওয়ার পরেও যদি সেই লোককে খুঁজে না পায় তাহলে এটা ফেরত দিবেন। আর বিরলটা হচ্ছে থানার ওসি স্যার যখন জানতে পারেন অন্য থানা থেকে একজন লোক তার থানায় এসেছে যার গতিবিধি সন্দেহজনক, তখন এই লোকের কাছে গিয়ে জিজ্ঞেস করবে, এই আপনার নাম কি, আপনি কোথা থেকে আসছেন, কি করেন এখানে, তার নাম ঠিকানা পূরণ করে, অর্থাৎ বিরল পূরণ করে যে থানা থেকে আসছে সেই থানার ওসি বরাবর এইটা পাঠাবে, যাতে ওই ওসি স্যার ও আসলে কেমন লোক সেইটা যাচাই বাছাই করে একটা প্রতিবেদন দিতে পারেন। বিরল প্রতি 3 বছর পর পর বিনষ্ট করতে হয়। সকলের জন্য একটা সুন্দর এমসিকিউ, বিরল প্রতি 3 বছর পর পর বিনষ্ট করতে হয়। আমরা যে জেনারেল ডায়েরি লিখি, এই জেনারেল ডায়েরি কত বছর পর পর পুড়িয়ে ফেলা যাবে? শম্ভু দাদা, আপনি নিশ্চয়ই এটা পারবেন না আমি জানি। রিবা আক্তার, আপনিও পারবেন না। সোহাগ মিস্ত্রি, তুমি তো নতুন, তুমি কিছুতেই পারবা না আমি জানি। তাহলে দেখি আপনারা নিজেদেরকে প্রমাণ করেন কত বছর পর পর। তাহলে জেনারেল ডায়েরি বিনষ্ট করা যায় 5 বছর পরে, আর বিরল বিনষ্ট করা যায় 3 বছর পরে। তাহলে 343 এরোল, 344 ক বিরল, আর 346 কিশোর অপরাধী যারা, কিশোর অপরাধী যারা 15 বছরের মধ্যে, যারা 15 বছরের মধ্যে ওইটুকু বয়সে অপরাধ করছিল, তারপর তাদের সংশোধন স্কুলে পাঠানো হয়েছিল, এই পাঠানোর পর সেখান থেকে মুক্তি দেওয়ার পরে তাদেরকে কিন্তু নজরদারিতে রাখতে হবে। ডিসি স্যারের অনুমোদন ক্রমে এসপি স্যার তাদেরকে নজরদারিতে রাখবেন। 355 ফাঁড়ি সমূহ, ফাঁড়ি আছে। এই মুহূর্তে ধ্রুবরাজ দাদা, তিনি মনে একটা ফাঁড়িতে কর্মরত আছে। একটা হচ্ছে ফাঁড়ি, একটা হচ্ছে পুলিশ লাইন্স, একটা হচ্ছে থানা, একটা হচ্ছে ফাঁড়ি, একটা হচ্ছে তদন্ত কেন্দ্র, আর একটা হচ্ছে ক্যাম্প।
তো ফাঁড়ির জন্য 355 একটা পিআরবি। এখন ফাঁড়িটা কি? একটা ফাঁড়ি কিন্তু কেন ফাঁড়ি তৈরি করা হয়, অর্থাৎ একটা থানার বিশাল এরিয়া, তো এমন একটা কর্নারে সেখানে থানার লোকদের যাইতে যাইতে অনেক দেরি হয়ে যায়, তাই থানা থেকে যেসব অঞ্চলে সহজে যোগাযোগ রক্ষা করা যায় না বা আইনশৃঙ্খলা রক্ষা করা যায় না, সেই সব স্থানে এই ফাঁড়ি বা ক্যাম্প তৈরি হয়। অর্থাৎ ফাঁড়িতে কিন্তু একজন ইনচার্জ থাকবে যদিও, কিন্তু তারপরেও থানার ওসি স্যার কিন্তু এই ফাঁড়ির সম্পূর্ণ দায়িত্বে। যদিও ফাঁড়িতে একজন ইনচার্জ থাকে, তারপরেও এই ফাঁড়ির মূল দায়িত্ব কিন্তু থানার ওসি স্যারের, অর্থাৎ সে কিন্তু মালিক বা থানার ওসি স্যার হচ্ছে প্রধান। অর্থাৎ থানার ওসি স্যারের নির্দেশে ফাঁড়ির কাজকর্ম হবে। ফাঁড়ির আইসি স্যার বা ইনচার্জ চাইলেই যে কোনো কিছু করতে পারবে না। ফাঁড়ির পুলিশ সদস্যরা সেই কাজটাই করতে হবে যেটা থানার ওসি স্যার নির্দেশ দেবেন। তাহলে থানার ওসি স্যার কী করবে? ঘন ঘন এই ফাঁড়িটা মাঝে মাঝে পরিদর্শন করবে, সব কিছু ঠিক আছে কিনা, ফোর্স আছে কিনা, কেউ বঙ্গা গেছে কিনা, তারপরে অস্ত্রগুলি ঠিক আছে কিনা। আমি বারবার বলছি আপনারা কেউ বঙ্গা যাবেন না, তারপরে এই আমাদের ক্লাসের একটা লোক গত সপ্তাহে বঙ্গা গিয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে বা ছুটি ব্যতিরেকে কেউ যদি বঙ্গা যায়, তাহলে পিআরবির কত বিধি সে লঙ্ঘন করেছে? দেখি আপনারা অ্যান্সার করেন। অর্থাৎ বঙ্গা যাওয়া যে নিষেধ, এটা পিআরবির কততে আছে? দেখি আপনাদের কি মনে আছে। তাহলে 355 ফাঁড়ির থানার ওসি স্যারের নির্দেশে ফাঁড়ি পরিচালিত হবে। ঘন ঘন ওসি স্যার ফাঁড়ি পরিদর্শন করবে। এই ফাঁড়ির সকল অফিসার ফোর্স সেটাও থানার ওসি স্যারের আন্ডারে। ফাঁড়ির যদি কোনো একটা পুলিশ সদস্য কোনো অকাজ কুকাজ বা যে কোনো কিছু করে, সেইটার দায়ভার কিন্তু ওসি স্যারের নিতে হবে। এটা হচ্ছে ফাঁড়ি। আর আজকের ক্লাসের সর্বশেষ পিআরবি 356 টহল ডিউটি বা শহর পাহারা। বিট পুলিশিং, টহল ডিউটি, শহর পাহারা সব কিছু 356। আপনি যে মোবাইল ডিউটি করেন, কিলো 1, কিলো 2, মোবাইল 1 2, মোবাইল 3 2, এই সকল মোবাইল ডিউটি হচ্ছে 356 টহল ডিউটি। এমএসটি রিফাক্তার 115, আমিনুর রহমান 115। থ্যাংক ইউ সো মাচ। এই দুইটা লোক আছে প্রমোশন পাওয়ার যোগ্য। সকলের প্রতি দোয়া রইল, আপনারা পারবেন, এভাবে হুঁশ রাখবেন। তাহলে জেলার এসপি স্যার তার শহরের বিভিন্ন এলাকাকে ছোট ছোট বিটে ভাগ করবেন এবং টহল ডিউটির ব্যবস্থা করবেন। এই মোবাইল 1 2 করবে এই এলাকা থেকে ওই পর্যন্ত, মোবাইল 1 3 করবে এখান থেকে ওই পর্যন্ত, আর মোবাইল 1 4 করবে এখান থেকে এই পর্যন্ত। এই ছোট ছোট ভাগ করে এসপি স্যার দিবেন, সেই অনুযায়ী মোবাইল ডিউটি, টহল ডিউটি করবে। আবার শহরের কিছু কিছু জায়গায় স্থায়ী চেকপোস্ট তৈরি করবেন, যেন জনগণ জরুরি মুহূর্তে এই চেকপোস্ট থেকে আইনি সহায়তা পেতে পারে। এখন এই দেখেন, পিআরবিতে বলা হয়েছে, মনে করেন একটা থানায়
যত ফোর্স আছে তার 3 ভাগের 2 ভাগ নাইট ডিউটি করবে আর 1 ভাগ ডে ডিউটি করবে। তবে প্রত্যেকের যেন অন্তত 3 দিন পর নাইট ডিউটি পড়ে, অর্থাৎ আপনি যদি আজকে নাইট করেন আপনার যেন আর 3 দিন পর যেন নাইট পড়ে, সেইভাবে ডিউটি বন্টন করতে বলা হয়েছে এই পিআরবি 356-তে। আসলে কি থানা পর্যায়ে এই নিয়ম মানা হয় বা মেট্রোপলিটনে কি এই নিয়ম মানা হয়? মেট্রোপলিটনে কি একসাথে 6 নাইট, 7 নাইট, 10 নাইট, 15 নাইট, আর পিআরবিতে বলছে 1 নাইট করার পর 3 দিন রেস্ট, 3 নাইট রেস্ট। ঠিক আছে, আসলে এইসব কিছু মানা হচ্ছে না, কারণ আমাদের ক্রমবর্ধমান জনসংখ্যার এই চাপের ফলে যেখানে আইনশৃঙ্খলার অবনতি ঘটার ব্যাপক সম্ভাবনা থাকে, চুরি, ডাকাতি, দস্যুতা, যে কোনো ধরনের অপরাধ ঘটার সম্ভাবনা থাকে, এইটা যাতে না ঘটতে পারে সেই প্রতিরোধমূলক কার্যক্রম হিসাবে পুলিশের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে ডিউটি করতে হয় যাতে অপরাধ ঘটতে না পারে। সেজন্য 1 নাইট করলে 3 নাইট রেস্ট, এইগুলো আপনি আর কোনোদিন ফেরত পাবেন না। এগুলো শুধু আমাদের আইনেই থাকুক। তাহলে পিআরবি 330 হাতকড়ার ব্যবহার, 333 যাওয়ার খরচ, খাওয়ার খরচ, চোরাই মাল পরিবহনের খরচ, 337 নজরদারি কে দিবেন, নজরদারির আদেশ কে দিতে পারেন, সবাই অ্যান্সার করেন। 341 নজরদারি করার সময় কর্তব্য পুলিশের, 343 এরোল, 344 ক বিরল, 346 কিশোর অপরাধীদের প্রতি নজরদারি, 355 ফাঁড়ি, 356 টহল ডিউটি, শহর পাহারা, পেট্রোল ডিউটি বা বিট পুলিশিং, সমস্ত কিছু 356। আশা করি সবাই বুঝতে পারছেন। অনেক সময় ক্লাস নিলাম, সবাই এগুলো পড়বেন, রিভিশন দিবেন। আগামী ক্লাসের আমন্ত্রণ রইল।